নমস্কার, শুভ সন্ধ্যা। অল বেঙ্গল ব্লাইন্ড টিচার্স অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত আজ এই স্মরণ সভায় সঞ্চালনা মঞ্চ থেকে আমি উপস্থিত প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন 2 শতাব্দীর এমন দুজন মহান ব্যক্তিত্ব, যারা তাদের জ্ঞান ও জীবন সংগ্রামের মধ্য দিয়ে আমাদের সঠিক পথের সন্ধান দিয়েছেন। প্রকৃত শিক্ষাই যে প্রতিকূলতাকে জয় করার সর্বশ্রেষ্ঠ হাতিয়ার, তা তারা সর্বতোভাবে প্রতিষ্ঠা করেছেন। আর এই দুই যুগপুরুষের আদর্শ, শিক্ষা এবং সমাজ সংস্কারে তাদের অবদান একজন শিক্ষক হিসেবে এবং একজন ভারতীয় নাগরিক হিসেবে অবশ্যই আমাদের অনুপ্রাণিত করে, আমাদের অন্তরাত্মাকে শুদ্ধ করে। তাই আজ আমরা সম্মিলিতভাবে তাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব আমাদের ক্ষুদ্র অনুষ্ঠানের মধ্য দিয়ে। তো আমরা অনুষ্ঠান শুরু করব প্রথমেই উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন শ্রী গয়রাম পতি মহাশয়। স্যার, আপনি আপনার মাইক্রোফোন অন করে আপনার পরিবেশনাটি পরিবেশিত করুন। নমস্কার। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, প্রত্যেককে যথাযথ স্থানে আমার সম্মান জানাচ্ছি এবং প্রত্যেককে আসন্ন দুর্গোৎসবের শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। এই বলে আমি একটু উদ্বোধনী সঙ্গীত গাইছি। বাতাসে উদার শঙ্কর মিলনের উৎসবে বরণের বেলা বুঝিল রে, বরণের বেলা বুঝি এলো রে। শরতের সোনা ঝরা আকাশে শিউলি সুবাস মাখা বাতাসে উদার শঙ্কর মিলনের উৎসব বরণের বেলা বুঝিল রে, বরণের বেলা বুঝিল রে। মধুময় আবেশে মুখরিত অঙ্গন আজিকার, নবীনের মধুময় আবেশে মুখরিত অঙ্গন আজিকার, সবুজের প্রাণে সারা জাগায় বকুলে মুকুল খুঁজে পেল রে, বরণের বেলা বুঝিল হে, বরণের বেলা বুঝিল রে।
শরতের সোনা ঝরা আকাশে শিউলি সুবাস মাখা বাতাসে উদার শঙ্করব মিলনের উৎসব বরণের বেলা বুঝি এলো রে এ বরণের বেলা বুঝি এলো রে। শুভ্র মেঘের কোলে মুক্ত পাখায় উজ্জ্বল চঞ্চল উড়ে বলাকা নির্ঝর কলকিতে আকুল পারা উর্মি মুখর আজি হলো শুভ্র মেঘের কোলে মুক্ত পাখা উজ্জ্বল চঞ্চল উড়ে বলাকা নির্ঝর কলকিতে আকুল পারা উর্মি মুখর আজি হলো রে। দিগন্তে নবারুণ রক্ত রাগে উদাসিয়া কুল প্রাণে শিহর জাগে বিচ্ছেদ বেদনায় প্রহর ভোলে ওই উদানের সুর এলো রে বরণের বেলা বুঝি এলো রে এ বরণের বেলা বুঝি এলো রে। শরতের সোনা ঝরা আকাশে শিউলি সুবাস মাখা বাতাসে উদার শঙ্করব মিলনের উৎসব বরণের বেলা বুঝি এলো রে এ বরণের বেলা বুঝি এলো রে এ বরণের বেলা বুঝি এলো রে। নমস্কার। অসংখ্য ধন্যবাদ স্যার গয়ারাম প্রতি মহাশয়কে। একটি সময়োপযোগী সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়েই আমরা মূল অনুষ্ঠানে প্রবেশ করলাম। এখন সকলকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর পালা। আজ স্বাগত ভাষণে আমরা পেয়েছি শিক্ষক শ্রীযুক্ত পল্লব হালদার মহাশয়কে। স্যার, আপনি আপনার বক্তব্য শুরু করুন। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ আমরা এখানে সমবেত হয়েছি এই আন্তর্জাতিক মাধ্যমে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভাকে কেন্দ্র করে। কথা পেশার সঙ্গে যুক্ত তাদের কাছে এই দুই প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব বিশেষ তাৎপর্য নিয়ে আসে। একজন শিক্ষক হিসেবে আমাদের আদর্শ, আর অন্যজনের হাত ধরেই আমাদের অক্ষর পরিচয়, বাংলা আধুনিক বাংলা গদ্য সাহিত্যের পথ চলার শুরু। এই দুজন ব্যক্তি সম্পর্কে আমরা সকলেই কম বেশি অনেকটি জানি। তবু আমার বিশ্বাস আজকের এই আলোচনা চক্র থেকে এমন কিছু তথ্য উঠে আসবে যেটা আমাদের অনেকের কাছেই সম্পূর্ণ নতুন, কিংবা হয়তো এমন কিছু তথ্য উঠে আসবে যেগুলো আমরা হয়তো কিছুটা জানি, আবার কিছুটা আমাদের কাছে অজানা। আবার হয়তো এমন কিছু তথ্য আমরা জানবো যেগুলো আমরা সকলে জানি, তবু সেই জানা তথ্যকে আরো একবার স্মরণ করে আমরা নিজেদের উদ্বুদ্ধ করব, অনুপ্রাণিত করব ভবিষ্যতের কর্মজীবনকে আরো সুন্দর করে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। তো আজকের এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক ভাবে সকলকে স্বাগত জানাবার ভার আমার উপর এসেছে। তো প্রথামাফিক আমি সর্বাগ্যে স্বাগত জানাবো আজকের এই অনুষ্ঠানের সভাপতি শ্রী
সঞ্জয় কর মহাশয়কে। স্বাগত জানাবো আজকের এই অনুষ্ঠানের দুই প্রধান বক্তা, শ্রী সায়ন্তন ঘোষ এবং শ্রীমতী অ্যালেফিয়া তুন্ডেওয়ালাকে। স্বাগত জানাবো শ্রী লালটু পালকে, যিনি আজকের এই অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করে আমাদের শোনাবেন। স্বাগত শ্রী গয়রাম পতি মাস্টারমশাই, যিনি ইতিমধ্যেই উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা করেছেন। স্বাগত জানাবো তন্ময় নাগকে, যিনি তার সমাপ্তি সঙ্গীতের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘোষণা করবেন। স্বাগত শ্রীমতী কাকলি দাস, যিনি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করবেন। আর যার পর এই সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব রয়েছে সেই শ্রীমতী সায়রা খাতুনকে স্বাগত জানাবো। স্বাগত মোহাম্মদ আসিফুজ্জামান, যিনি এই অনুষ্ঠানের কারিগরি বিভাগটার দায়িত্বে রয়েছেন। আর সব শেষে যাদের না হলে আজকের এই অনুষ্ঠানটা অসম্পূর্ণ থেকে যাবে, সে লাস্ট বাট নট দ্য লিস্ট সত্যি মণ্ডলীকে স্বাগত জানাবো আজকের তাদের মূল্যবান উপস্থিতির মধ্য দিয়ে এই অনুষ্ঠানটিকে সর্বাঙ্গীন সুন্দর করে গড়ে তোলার জন্য। পরিশেষে সকলকে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই অনুষ্ঠানটির সঙ্গে যুক্ত রয়েছেন সকলকে আরো একবার স্বাগত জানিয়ে আমি মাইক্রোফোন ফিরিয়ে দিচ্ছি সঞ্চালিকা সায়রার হাতে। সায়রা। ধন্যবাদ স্যার। আর সঞ্চালনা মঞ্চ থেকে আমি আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি আপনার স্বাগত ভাষণের মধ্যে দিয়ে সকলকে স্বাগত তথা আহ্বান জানালেন, অসংখ্য ধন্যবাদ। এখন আমরা প্রথম বক্তাকে এই মঞ্চে আহ্বান জানাবো। আমাদের প্রথম বক্তা, যিনি এই সমাজে শিক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা করবেন, অধ্যাপক সায়ন্তন ঘোষ মহাশয়। স্যার, আপনি আপনার বক্তব্য শুরু করুন। নমস্কার, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডামকে। আমি প্রথমেই উপস্থিত সকলকে আমার সম্মান এবং ভালোবাসা জানাই, এবং আমি দুঃখিত আমার খানিক দেরি হওয়ার জন্য। আজ একটি বিশেষ দিন, এক তো মহালয়, নতুন পক্ষের শুরু, এবং আমরা এখানে আজকে মূলত সমবেত হয়েছি সমাজে শিক্ষকের ভূমিকা এই শীর্ষক আলোচনায়। আমার সহবক্তাকেও আমার সম্মান জানাই, উনি বিদ্যাসাগর বিষয়ে বলবেন। হয় তাই বিদ্যাসাগর এবং সর্বপল্লী রাধাকৃষ্ণনের বিষয়ে বিস্তারিত বলবো না, কারণ উনি যেহেতু বলছেন অতিকথন হয়ে যাবে। যেটুকু বলবার আমি চেষ্টা করব সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে, কারণ আপনারা প্রত্যেকেই শিক্ষক এবং এখানে অনেকেই আছেন আমার বয়োজ্যেষ্ঠ এবং অভিজ্ঞতা আমার চেয়ে অনেক বড়। কাজে সেই শিক্ষকদের সামনে শিক্ষক ভূমিকা নিয়ে কিছু বলাটা সত্যি শিষ্টতা। কিন্তু বরিশ আমাকে বলেছিল যখন যে সমাজে শিক্ষকের ভূমিকা নিয়ে বলবে, আমি একটু বিড়ম্বনায় পড়েছিলাম, যে কারণ বর্তমান যা সমসাময়িক পরিস্থিতি, শিক্ষক এবং সমাজ এই সম্পর্কটা খুব একটা যে আমাদের কাছে সবসময় অনুপ্রেরণা দিচ্ছে তা নয়, আবার অনেক সময় দিচ্ছেও, এবং আমরা একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি, সেটা আমরা সকলেই জানি। এবং সেখানে আমাদের সংগঠনের একটা খুবই সক্রিয় ভূমিকা অনেক সদস্য সংগঠনে নিয়েছেন। আমি প্রত্যেকের নাম বললাম না, কারণ আলোচনা দীর্ঘ হবে, কিন্তু সংগঠনে অনেক সদস্য অত্যন্ত সক্রিয় ভূমিকা নিয়েছেন বিভিন্ন ক্ষেত্রে, এবং সংগঠন অনেক সময় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় বিভিন্ন ক্ষেত্রে, শুধু একটি বিষয় না, একাধিক বিষয় সংগঠনের সর্থক সক্রিয় ভূমিকা আমরা দেখেছি, আজও দেখছি। আমি গুটি কয়েক কথা বলবো যে শিক্ষকের যে ভূমিকা সমাজে, সেটা কিরকম ছিল বলে আমরা শুনেছি, গল্পে পড়েছি বা শুনেছি মা ঠাকুমাদের কাছ থেকে, এবং আজকে সেটা কি জায়গায় দাঁড়িয়ে আছে। সবটাই কিন্তু নমর্থক বা নেতিবাচক নয়, একটা পরিবর্তনশীল। যেহেতু সমাজ পরিবর্তনশীল, সময় পরিবর্তনশীল, শিক্ষাদানের ধরন পরিবর্তনশীল, হ্যাঁ, এবং শিক্ষার বিষয়বস্তু মাঝে মাঝে পরিবর্তিত হয়, এটা আপনারা সকলেই জানেন। আমাদের সিলেবাস পরিবর্তিত হয়, স্কুল হোক, কলেজ হোক, বিশ্ববিদ্যালয় হোক।
এবং বিশেষত এই যে নতুন শিক্ষাদানের পদ্ধতি বলা হলো এনইপি যে মডেল, এর সঙ্গে আমরা সকলেই কম বেশি পরিচিত বর্তমানে। তার যে আদর্শ, কারণ দেখুন শিক্ষা বা সিলেবাস যখন করা হয় তার একটা দর্শন থাকে, আহ যে সিলেবাস বা কারিকুলাম ডিজাইনের ক্ষেত্রে কি ধরনের দর্শন অনুসরণ করা হচ্ছে সেটা আমরা শিক্ষকরা নিশ্চয়ই বুঝি। আরেকটি দিক থাকে শিক্ষাদানের পদ্ধতি। এবার পদ্ধতির ক্ষেত্রে হয়তো খানিকটা স্বাধীনতা থাকে, ক্লাসে গিয়ে কে কিভাবে পড়াবেন সেটা তার উপর নির্ভর করে, ঠিক কথা। আমাদের শিক্ষকদের স্বাধীনতা ক্রমশ সংকুচিত হচ্ছে, এ বিষয়ে আশা করি সকলেই একমত, বিভিন্ন কারণে। এবং সত্যি বলতে সিলেবাসটা তো আমাদের একটা দিয়ে দেওয়া হয়, কিন্তু আমার ক্লাসটা, শ্রেণীকক্ষটা খানিকটা হলো যেন আমি কিভাবে পড়াতে চাইছি, কারণ বিষয়বস্তুগুলো যেহেতু দেওয়া রয়েছে আমাদের কাছে, কিভাবে পড়াতে চাইছি সেটা খানিকটা আমাদের হাতে থাকে। আপনারা আপনারা মনে করুন আমাদের ছোটবেলাতেও কোনো শিক্ষকের পড়ানো আমাদের খুব ভালো লাগতো, মাস্টারমশাই দিদিমণিদের পড়ানো, স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে। তার কারণ তাদের পড়ানোর পদ্ধতি, এবং শুধু সিলেবাসের মধ্যে নয়, সিলেবাসের সাথে সিলেবাসের বাইরে বিষয়গুলো যে যোগসূত্র তা স্থাপন করে প্রাঞ্জলভাবে বুঝিয়ে দেওয়া। যে কারণে ক্লাসে একজন শিক্ষক কিভাবে বোঝাচ্ছেন এবং তার মাধ্যমে কিন্তু শিশুদের এবং যারা কিশোর কিশোরী বিভিন্ন বয়সের, তাদের একটা যোগসূত্র স্থাপিত হয় সমাজের সাথে। শিক্ষক হলেন খানিকটা জানলার মতো, জ্ঞানের জানলা তো বটেই নিঃসন্দেহে, তার মাধ্যমে আমরা শিখি, আমরা জানি, আমাদের সাথে আমরা পরিচিত হই বহির্বিশ্বের সাথে। তার পাশাপাশি শিক্ষক কিন্তু মূল্যবোধ এর শিক্ষা দিয়ে থাকেন। তা সবসময় যে খুব বলে বুঝিয়ে তা নয়, এটা অন্তর্নিহিত। কারণ বলাই বাহুল্য, এটা আমরা সকলেই জানি যে ওহে বাছা এই কাজটি করো না, এটি খারাপ, এটা বললে হয়তো কিছু অংশে বাচ্চারা শুনবে না, তাদেরকে নিজের আচরণের মাধ্যমে বোঝাতে হয়। এবং একটা ভালো মাধ্যম হলো গল্প। আমি ছোট ছোট কয়েকটি গল্প তুলে ধরবো, কারণ শিক্ষকদের সামনে গুরুগম্ভীর বক্তৃতা দেওয়ার কোনো মানে হয় বলে আমার মনে হয় না, কারণ আপনারা অনেকেই আমার থেকে জ্ঞানী এবং অভিজ্ঞতায় জ্যেষ্ঠ। ধরা যাক এক শিক্ষকের কথা বলি, যার অস্তিত্ব নিয়ে, যার নাম নিয়ে নিঃসন্দেহে বিতর্ক আছে ঐতিহাসিকদের মধ্যে, পুরাতাত্ত্বিকদের মধ্যে, কিন্তু আমরা সেই বিতর্কে এখন যাব না। তিনি এসে মগধের সম্রাটকে বললেন যে কিছু বিষয় সুরক্ষা, আরো কিছু বিষয় তিনি কিছু মন্তব্য করলেন এবং তাকে কিছু উপদেশ দিলেন, এবং করতে করতে তার সঙ্গে সম্রাটের একটি বিরোধ হয় এবং সম্রাট তাকে বার করে দেন। সম্রাটের নাম অবশ্যই বুঝতে পারছেন, ধননন্দ, এবং সেই শিক্ষক নাম হয়তো চাণক্য, বিষ্ণুগুপ্ত বা কৌটিল্য। তিনি ফিরে যান এবং তিনি এমন এক ছাত্রদের বাহিনী তৈরি করেন, আমি বাহিনী শব্দটা ব্যবহার করছি তার কারণ আছে, যে ছাত্ররা ভবিষ্যতে এই শাসককে শুধু উৎপাটিত করেনি, এক সুশাসনের পরিচয় দিয়েছিল। তার মধ্যে অবশ্যই চন্দ্রগুপ্ত মৌর্য অন্যতম, এবং আরো কিছু ছাত্র। তিনি রাজনীতি শাস্ত্রে পণ্ডিত, আমরা সকলেই জানি, এবং তার রচিত গ্রন্থ, কৌটিল্যের অর্থশাস্ত্র, তা বহু দেশে এখনো পঠিত হয়। অর্থাৎ রাজশক্তি অনেক সময় কিন্তু শিক্ষকদেরকে বিভিন্ন সময় বিভিন্ন যুগে চেষ্টা করেছে অবদমিত করতে। আমি এটা একেবারেই প্রাচীন যুগের কনটেক্সটে কথাটা বলছি। কিন্তু শিক্ষকরা কোথাও একটা, তাদের উপায় হাতে কি? তারা তো অস্ত্র নিয়ে রাস্তায় নামবেন না, তাদের উপায় হচ্ছে জ্ঞান, তাদের উপায় তাদের ছাত্রছাত্রীরা। শিক্ষক এমন ছাত্রছাত্রী তৈরি করতে পারেন যারা ভবিষ্যতের সমাজ গড়ে দেবে। তারা শুধু প্রচলিত সামাজিক নিয়ম কানুন মেনে চলবে তাই নয়, তারা প্রয়োজনে তার বদল ঘটাবে। এটা শিক্ষক হিসাবে এই চেতনাটা থাকাটা অত্যন্ত জরুরি, এবং খুব জরুরি ছাত্রছাত্রীদের মধ্যে ঢুকিয়ে দেওয়া যে প্রয়োজন হলে প্রশ্ন করবে। তার মানে এই নয় সবকিছুকেই তুমি মানবে না, তার মানে এইটা প্রশ্ন করে যাচাই করে তবে বিচার করবে, এবং বোঝবার চেষ্টা করবে যুক্তি দ্বারা এবং অবশ্যই অনুভূতির দ্বারা। এই দুয়ের মধ্যে আমার কাছে কোনো বিরোধ নেই, কারণ আমরা জানি
আমরা আমাদের শ্রেণীকক্ষে বিভিন্ন ধরনের ছেলেমেয়েরা আসে পড়তে। প্রত্যেকের জায়গায় গিয়ে যতটা সম্ভব আমাকে বুঝতে হবে শিক্ষক হিসেবে যে এই ছেলেটির বা এই মেয়েটির বা এর কি সমস্যা হচ্ছে এবং কি প্রয়োজন। আপনারা বললেন স্যার আপনি তো বলে দিলেন 40 মিনিটের ক্লাস, স্টুডেন্ট তো 50 জন 60 জন। সত্যি তো, প্রত্যেকের স্টুডেন্ট পিছু 1 মিনিট সময়ও নেই, তারপর তো রোল কল আছে ইত্যাদি ইত্যাদি। কাজে কাজটা সত্যি কঠিন। এবং আমাদের এখানে অনেক মাস্টারমশাইরা আছেন, আপনারা সকলেই জানেন যে শিক্ষকদের বর্তমানে শুধু শিক্ষাদান বা গবেষণা নয়, আরো অন্যান্য অনেক কাজ করতে হয় যেগুলো প্রশাসনিক কাজ, এবং তা মাঝে মাঝে বেশ বিড়ম্বনাতেই ফেলে আমাদের, যাতে গবেষণা ব্যাহত হয়। এবং আমি বিশ্বাস করি গবেষণা দেশ এবং মানব সভ্যতার অগ্রগতির পক্ষে প্রয়োজনীয় নয়, অত্যাবশ্যকীয়। তা বিজ্ঞান গবেষণা হোক, সমাজবিদ্যা হোক, সাহিত্য হোক, দর্শন হোক, যে কোনো বিষয় হোক। তবে আমাদের চেষ্টা করতে হবে, কারণ বিভিন্ন ছাত্রছাত্রী বিভিন্ন প্রেক্ষাপট পরিস্থিতি থেকে আসে। ধর্ম, জাত, শ্রেণী, সামাজিক লিঙ্গ, প্রতিবন্ধকতা প্রত্যেকের বিবিধ হতে পারে। তার জায়গায় গিয়ে তাকে বোঝাটা শিক্ষকের কর্তব্য বলে আমি মনে করি, আশা করি আপনারাও করেন। যে কারণে শিক্ষক হয়ে ওঠা এবং ছেড়ে দিন মানুষ হয়ে ওঠার একটি প্রধান শর্ত আমার কাছে সেন্সিটিভ হয়ে ওঠা, সংবেদনশীল। আমি তার জায়গায় পুরোটা পৌঁছতে পারবো না, সেই ক্ষমতা হয়তো আমার নেই। যতটা সম্ভব কোথায় সমস্যা হচ্ছে বুঝতে, বা কেন সে পড়া করে আসেনি। দেখুন, আমরা ছোটবেলায় সকলেই কম বেশি বকা খেয়েছি মাস্টারমশাই দিদিমণির কাছে পড়া করা বা না করার জন্য, কিন্তু কারণগুলো কিন্তু অনেক সবসময় একরকম থাকে না। এটা শুধু দুষ্টুমির কথা নয়। একটা উদাহরণ দিলে স্পষ্ট হবে। আমার দিদা একটি স্কুলের ফাউন্ডার টিচার ছিলেন। তিনি একটি স্কুলে পড়াতেন, সরকারি স্কুলে। তারপর সে চাকরি ছেড়ে দিয়ে একটি স্কুল তৈরি করেন। মূলত যেসব শিশুরা বস্তিতে থাকেন, যাদের তখন পড়ার সুযোগ ছিল না, তাদের জন্য তারা কয়েকজন মিলে স্কুল তৈরি করেন এবং সেই স্কুলটি চালাবার চেষ্টা করেন। সেই স্কুলটি আজও আছে। তো একটি ছাত্রী একদিন তাকে পড়া ধরেছেন, সে পড়া করে আসেনি। এবার অন্য শিক্ষকরা খুব বকাবকি করছেন, তো তিনি জিজ্ঞেস করলেন কেন, কিরে পড়া করে আসিসনি কেন? সে চুপ করে আছে। কিছু খেয়েছিস সকাল থেকে? বলছে না, কিছু খাওয়া হয়নি। কেন খাওয়া হয়নি? রান্না হয়নি বাড়িতে, মা তো কাজে যায়, সকালে বেরিয়ে গেছে, আজ কিছু রান্না করতে পারেনি। এইবার বলুন, এইখানে দাঁড়িয়ে আপনি কি পড়া করে আসেনি বলে তাকে বকাবকি করবেন? অর্থাৎ তার জায়গায় দাঁড়িয়ে বুঝতে হবে সংকটটা কোথায়। তখন তাকে কিছু খাবার দেওয়া হলো, সে খেলো। যদিও বলাই বাহুল্য এইটা তো একটা সাময়িক সমাধান। যে কথা বলছিলাম, প্রত্যেকটা ছাত্রছাত্রী বিভিন্ন বিভিন্ন পরিস্থিতি থেকে আসে, তেমন শিক্ষকরাও আসেন। যে শ্রেণীকক্ষ হয়ে উঠুক একটা সেতু বন্ধনের জায়গা, যেখানে সংবেদনশীল মনের কর্ষণ হবে, বুদ্ধির কর্ষণ হবে, এবং এবং এই যে মনের কৃষিকাজটা চলতে থাকবে। শিক্ষকের কাজ মানে বীজ বুনে দেওয়া, হ্যাঁ, বাকিটা তো অবশ্যই আমাদের ছেলেমেয়েরা করবেন, যারা শিক্ষা গ্রহণ করতে আসছেন। এখন অনেক ধরনের পুরস্কারের ব্যবস্থা হয়েছে, আপনারা সকলেই জানেন। কিন্তু আমি বিশ্বাস করি, আমার মনে হয় আপনারাও করেন, একজন শিক্ষকের সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে যখন তার ছাত্রছাত্রী জীবনে নিজের পায়ে দাঁড়ায় এবং ফোন করে বা এসে প্রণাম করে বলে যে স্যার বা ম্যাডাম আমি এই কাজটা করছি, এটা হয়েছে। এই যে আনন্দ বোধহয় শিক্ষকের আর কোনো কিছুতে হয় না। এবং আরো আনন্দ হয় যখন সে ছাত্রছাত্রী শিক্ষককে ছাপিয়ে যায়। আমরা ভারতবর্ষে এবং বিশ্বে নানান ধরনের শিক্ষক গুরুর আদর্শের কথা পড়েছি, যেমন ধরা যাক দ্রোণাচার্য এবং অর্জুন। একটি মতে, মহাভারত কিন্তু অনেক মত আছে, একটি মত অনুসারে যখন দ্রোণের কাছে শিক্ষা অর্জন করছিলেন পাণ্ডব এবং কৌরবেরা, তখনও ওদের গুরুদক্ষিণা দান হয়নি। জিজ্ঞেস করা, প্রত্যেককে পরিচয় জিজ্ঞেস করা হয়, প্রত্যেকে বলেন না আমি অমুকের সন্তান, তমুকের ইত্যাদি, এই বংশের ছেলে। অর্জুনকে বলা হয় তোমার পরিচয় দাও। অর্জুন বলেন আমি দ্রোণ শিষ্য অর্জুন। তাকে জিজ্ঞাসা করা হয় তোমার আর কোনো পরিচয় নেই? যে এখন এখানে আজকে দাঁড়িয়ে আমার পরিচয় দ্রোণ শিষ্য অর্জুন, সে কারণেই অর্জুন অর্জুন। অর্থাৎ পাত্র ভালো পেতে হবে।
সত্যি কথা বলতে গেলে আমার এক মাস্টারমশাই আমাকে বলেছিলেন, তিনি 40 বছর ধরে পড়িয়েছেন, যে সারা জীবনে যদি 5-6টা ভালো ছাত্রছাত্রী পাও, বুঝবে অনেক পেয়েছো। আপনার অভিজ্ঞ, আপনারা নিশ্চয়ই অনেক বেশি পেয়েছেন আমার থেকে, আমিও হয়তো অল্প কিছু পেয়েছি। কাজেই শিক্ষকরা কিন্তু মুখী থাকেন সুপাত্রের জন্য। এখানে পাত্র শব্দটা বলাই বাহুল্য, আমি লিঙ্গ নিরপেক্ষ ব্যবহার করছি, অর্থাৎ ছাত্রছাত্রী যে কেউ হতে পারেন। আমরা অপেক্ষা করে থাকি যেখানে আমাদের অনেকটা দেওয়ার আছে, কারণ এই কথাটা অনস্বীকার্য। সিলেবাস একই হলেও কোথায় পড়াচ্ছি, কাকে পড়াচ্ছি, সেই অনুযায়ী পড়ানোর পদ্ধতিটা আমাদের একটু একটু পরিবর্তন করতে হয়। সব জায়গায় একই সিলেবাস একইভাবে পড়ানো উচিত কিনা, এর প্রশ্নটা আমি তুলছি, বিতর্ক হতে পারে জেনেও। কারণ প্রত্যেকে একই জায়গা থেকে রেসটা শুরু করছেন না। আজকের পৃথিবী অনেকটা কম্পিটিটিভ হয়ে গেছে, আমরা জানি। সবসময় একটা চলতে কম্পিটিশন চলতে থাকে, প্রতিযোগিতা। কিন্তু প্রত্যেকে তো রেসটা একই জায়গায় দাঁড়িয়ে শুরু করছে না। কাজেই এইটা কিন্তু একটা অসাম্যের জায়গা তৈরি হচ্ছে। হ্যাঁ, এই জায়গাটা আমাদের বুঝতে হবে। আমাদের যতটা সম্ভব আমরা চেষ্টা করব প্রত্যেকে যাতে যতটা সম্ভব কাছাকাছি জায়গায় দাঁড়িয়ে রেসটা শুরু করতে পারে। এবং এই কম্পিটিশন তো থাকবেই, তার পাশাপাশি যে অন্য জগৎগুলো আছে সেগুলোর সাথেও ছাত্রছাত্রীদের পরিচিত করানো, শিক্ষাদান তো বটেই, তার মাধ্যমে এবং অন্যান্য কাজের মাধ্যমে। এ প্রসঙ্গে মনে যার কথা না বললেই নয়, তিনি অবশ্যই রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের সাহিত্য নিয়ে বহুল আলোচনা হয়েছে, ভবিষ্যতেও হবে। কিন্তু তার শিক্ষাদানের পদ্ধতি আমাদের সবার কাছে নিশ্চয়ই আজ অনুপ্রেরণা দেয়। একটি ঘটনা বললে স্পষ্ট হবে, মজার ঘটনা বলি। একজন মাস্টারমশাই, তখন রবীন্দ্রনাথ আচার্য, তাকে এসে অভিযোগ করছেন যে ছেলেমেয়েরা বসে পড়া শুনছে না, আমি বসে বলে যাচ্ছি, তারা গাছে উঠে বসে আছে। তখন রবীন্দ্রনাথ অবাক হয়ে বলেন, তা আপনি কি ভেবেছিলেন আপনি গাছে বসে থাকবেন না, ওরা নিচে বসে পড়া শুনবে? অর্থাৎ মর্মার্থ স্পষ্ট, যে এটা আপনার দক্ষতার উপর নির্ভর করে, যে আপনি কি ক্লাসটাকে সাফিসিয়েন্টলি ইন্টারেস্টিং করতে পারছেন যাতে ছেলেমেয়েরা শুনবে। এবং আমরা জানি যে রবীন্দ্রনাথ শুধু এই পড়াশোনার দিকে নয়, বিবিধ দিকে তার এই কর্মশালাকে কর্মযজ্ঞকে নিয়ে গেছেন। সেটা মেয়েদের আত্মরক্ষা শেখানো শুরু করে, এবং যখন মেয়েরা ভয় পাচ্ছে শিখতে, তখন তিনি গান লিখছেন, সংকটের বিফলতা নিজেরই অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান। রবীন্দ্রনাথ এখানে থামেননি, কারণ এরপরও তিনি করেছেন শ্রীনিকেতন, জানি আমার মনে হয় এখনো আরো গবেষণার প্রয়োজন আছে। কারণ উনি বুঝেছিলেন শান্তিনিকেতনে যাদের উনি পড়াচ্ছেন, এর বাইরেও আরো অনেকে থেকে যাচ্ছে যারা পড়বার সুযোগ পাচ্ছে না, বা শান্তিনিকেতনের পরিসরে হয়তো আসতে ততটা স্বচ্ছন্দ বোধ করছে না। শ্রীনিকেতন এমন এক দিক খুলে দেয় সেই সব ছেলে মেয়েদের কাছে যাদের কাছে একটি অন্য বিকল্প রাস্তা প্রয়োজন, যাদের প্রয়োজন, এবং যারা হয়তো বহু বছর শুধু পড়াশোনা করে যাওয়াটা এফোর্ড করতে পারবেন না। তাদের কর্মের প্রয়োজন, এবং সেই কর্মমুখী শিক্ষার পথ হচ্ছে শ্রীনিকেতন। রবীন্দ্রনাথ, আপনাদের মনে থাকবে, নিজে হাতে হাল চালিয়েছিলেন শ্রীনিকেতনের একটি উৎসবে, এবং উনি বলেছিলেন, আমরা যদি ওনার শিক্ষার স্থান দেখি, আজকে আমরা এত কথা বলি একটি স্কুলের যে গঠন, অর্থাৎ যে আর্কিটেকচার, তা নিয়ে এটাতে বলা হয়, মিশেল ফুকো এরা বলেছেন যে স্কুল, আর্মি ক্যাম্প, হসপিটাল যেন একইভাবে গঠিত, এমন জায়গায় শিক্ষক থাকেন যে তিনি সকলকে দেখতে পাচ্ছেন, পরপর বেঞ্চ করা আছে, তিনি যেন একটা সার্ভেলেন্স করছেন, সবার উপর নজরদারি করছেন। তাই তো আমরা জানি শান্তিনিকেতন অন্যরকম স্ট্রাকচারে বিশ্বাস করে। সেখানে শিক্ষক আর ছাত্রছাত্রী মোটামুটি কাছাকাছি প্লেনে বসেন। সেখানে শিক্ষকের ভূমিকাটা যেন খানিকটা সহপাঠীর মতো, যার জ্ঞান হয়তো একটু বেশি, তিনি তাদের সঙ্গে একসাথে পড়ছেন এবং প্রকৃতির থেকে নানা রকম উদাহরণ তুলে আনছেন। কাজেই চিন্তার কথা একটাই, যে শিক্ষকদের মানে পড়ানো এবং পড়ানোর চাকরি করা, এই দুইয়ের মধ্যে প্রভেদ আছে। অনেক নিয়মের বেড়াজালের মধ্যে আমাদের কাজ করতে হয়, আমরা সকলে রবীন্দ্রনাথের মতো করতে পারবো না। কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, যে সিলেবাস এবং এই চাকরিগত এর বাইরেও একটা বিরাট জগৎ থাকে, যে বিষয়ে জানা এবং জানানো, এটা আমাদের একটা সামাজিক এবং নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে।
যদি সমাজ গঠনে শিক্ষকের ভূমিকা যদি বলি, সমাজ সমাজ কি এক কথায় বলা খুব কঠিন। সমাজ এটুকু বলা যায় যে মানুষের মানুষের সম্পর্কের ফল হচ্ছে সমাজ, এটা একটা মত। অর্থাৎ সম্পর্ক স্থাপন এটা অত্যন্ত জরুরি। যদি প্রত্যেক মানুষ একটা ঘরে বসে থাকে, কেউ কারোর সঙ্গে কথা না বলে, তাহলে সেটা সমাজ হবে না। পারস্পরিক মিথস্ক্রিয়া হচ্ছে এবং তার ফল হচ্ছে সমাজ। অর্থাৎ এই সম্পর্ক গঠন এবং তা বিভিন্ন অসাম্যকে দূর করে, অসাম্যকে পেরিয়ে গিয়ে বিভিন্ন ধরনের মানুষের সাথে সম্পর্ক স্থাপন করতে পারা, এটা আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হয় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষার স্থান। এবং এই শিক্ষা আমাদের আজকে দাঁড়িয়ে নিতে হবে যে ক্লাসরুম গুলো এবং তার বাইরেও যতটা সম্ভব আমরা ইনক্লুসিভ করতে পারি। এটা আমাদের সংগঠনেরও একটা কাজ বলে আমি মনে করি। সংগঠন বিভিন্ন রকম কাজকর্ম সবসময় করেছে। আজকে আমি মূলত শিক্ষার জায়গা থেকে কথাটা বলছি, এবং এ বিষয়ে আমি একটি ঘোষণা এবং অনুরোধ করব। আমরা চেষ্টা করছি আমাদের উদ্যোগের মাধ্যমে আমার মহাবিদ্যালয় একটি অডিও বুক ছোট্ট আকারে লাইব্রেরি তৈরি করার, সে বিষয়ে স্যাংশনও পেয়েছি। আমি আশা করব আমরা যদি প্রত্যেকে তার প্রতিষ্ঠানে যেটুকু সম্ভব, সর্বপক্ষে সম্ভব নয়, সর্বপক্ষে বিস্তারিতভাবে সম্ভব নয়, যেটুকু সম্ভব আমরা যদি নিজেটা উদ্যোগ নিয়ে নিজেদের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ছোট্ট করে একটু অডিও বুক লাইব্রেরি করতে পারি, এবং তার পারস্পরিক আদান প্রদানের মাধ্যমে যে বিষয়ে ভালো জানেন সেগুলো অন্যদেরকে জানাতে পারেন। কারণ দেখুন, এই প্রশ্নটা তো আজকে উঠছে যে এআই এসে নাকি সমস্ত শিক্ষকদের সরিয়ে দেবে। এক দলের ঘোষণা, আরেক দল বলছেন এটা কখনো হবে না। দুদিকেই মতামত আছে। আমরা আসুন না এক কাজ করি, কারণ দেখুন সামনাসামনি বসে পড়াশোনার বিকল্প কিছু হয় বলে আমরা নিশ্চয়ই কেউ মনে করি না। এট দ্য সেম টাইম প্রযুক্তিকে ব্যবহার করে যাতে যেটুকু আপনি জানেন সেটুকু আমায় জানান, যেটুকু আমি জানি সামান্য সেটুকু যদি জানাতে পারি। আসুন আমরা এইভাবে আজকে শপথটা নিই, যাতে নতুন সমাজ গড়ে তোলার জন্য এবং জ্ঞান যাতে যত সম্ভব কম খরচে ছড়িয়ে পড়তে পারে গোটা পৃথিবীতে, তাই সেই শপথটা আজকে আমরা নিই, যাতে করে শিক্ষকের প্রয়োজন তো আজীবন থাকে আপনার আমার। কারণ আমরা জানি গুরু, মাতা, পিতা, বন্ধু এবং সখা। কাজেই এই আদর্শ বুকে নিয়ে নতুনকে আমরা স্বাগত জানাই, এবং পাশাপাশি কাছে বসে পড়ার যে পদ্ধতি, তার কোনো বিকল্প হয় না। এট দ্য সেম টাইম যদি আপনার জ্ঞান 10 জনের জায়গায় 100 জন ছেলেমেয়েরা শুনতে পারে দূরে বসেও, সেই সুযোগ আমরা হাতছাড়া করি কেন? এটা একটা স্বপ্ন। স্বপ্ন দেখবো আমরা, এবং তা সফল করার চেষ্টা করব। কারণ অনেকে একজন ব্যক্তি বলেছেন, স্বপ্ন দেখবে এবং স্বপ্নকে তাড়া করবে। তার নাম সচিন টেন্ডুলকর। আরেকজন বলেছিলেন যে স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটা যা তোমায় ঘুমোতে দেয় না। এপিজে আব্দুল কালাম। আপনারা সকলেই এদের নাম জানেন। শিক্ষককে ইনক্লুসিভ হতে হবে কেন বললাম? যাতে দ্রোণের কাছে আরেকটি একলব্য না হয়। দ্রোণকে সম্মান করেও বলছে। একলব্য, অর্জুন এবং কর্ণ এই 3 জন পাশাপাশি দাঁড়াতে পারে, তবে কিন্তু সমাজেরই উন্নতি, কাউকে বাদ দিয়ে নয়। ইনক্লুসিভ এডুকেশনের মূল কথা হচ্ছে একসাথে চলা। প্রত্যেকের প্রয়োজনটা আলাদা, প্রত্যেকের বোঝার ধরন আলাদা, পড়ার ধরন আলাদা। যতটা সম্ভব আমরা চেষ্টা করি না যাকে তার মতো করে বোঝাতে, পড়াতে, এবং তাদের থেকেও শুনতে তাদের কোথায় সুবিধে এবং অসুবিধে হচ্ছে, সেগুলো যেটুকু সম্ভব আমরা চেষ্টা করি সলভ করতে। আমাদের সীমাবদ্ধতাকে মাথায় রেখেই কথাটা বলছি। আসুন আমরা শপথ নিই, যাতে করে শিক্ষাকে আরেকটু ইনক্লুসিভ করা যায়। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক সায়ন্তন ঘোষ মহাশয়কে। খুব সুন্দরভাবে তিনি কয়েকজন শিক্ষকের দৃষ্টিভঙ্গি আমাদের সামনে তুলে ধরলেন। এক্ষেত্রে বলি, ইনক্লুসিভ এডুকেশন যেমন ছাত্রছাত্রীদের জন্য প্রয়োজন, তেমনি আমাদের মতো শিক্ষক শিক্ষিকাদের জন্যও প্রয়োজন। এটা আশা করি সকলেই বুঝবেন, উপলব্ধি করবেন। এখন আমরা একটু স্বাদ বদল করব আমাদের পরবর্তী অনুষ্ঠান, অর্থাৎ আমরা একটু কবিতা আবৃত্তি শুনব আমাদের শিক্ষক শ্রীযুক্ত লালটু পাল মহাশয়ের কণ্ঠে। স্যার, আপনি আপনার কবিতা একটু পাঠ করে শোনান আমাদের। নমস্কার,
অল বেঙ্গল ব্লাইন্ড টিচার্স অ্যাসোসিয়েশনের আজকে শিক্ষক দিবস এবং বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে যে আয়োজন, তাতে আমাকে সুযোগ দেওয়ায় আমি কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ। প্রথমে আমি আমাদের মাননীয় সভাপতিকে এবং আমাদের যেসব শিক্ষক বন্ধুরা এখানে আছেন সকলকে যথাযোগ্য সম্মান জানাই। এবং আমি আমার আজকের যে নিবেদন, কার্তিক ঘোষের একটা কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয় আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো? ভালো ছেলে মানে কি? তুমিও বলবে সহজ প্রশ্ন, মাপকাঠি একটি। যে মেয়ে পেয়েছে অঙ্কে 100, যে ছেলে ভূগোলে সেরা, তারাই তো ভালো সবাই বলছে, হীরের টুকরো এরা। কাগজে ওদের ছবি ছাপা হয়, টিভিতে দেখায় মুখ, ওদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে বুক। তবু কেন জানো? তোমাকে বলছি, দেখে শুনে পাই ভয়। শুধু এত এত নম্বর পেলে ভালো ছেলে মেয়ে হয়? আচ্ছা ধরো না, যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম, ওর গান শুনে মুগ্ধ সবাই, হাততালি হরদম। ওই যে ছেলেটা পাশ করে গেছে, এবারেও টেনে টুনে। বলতে কি ভাই, আমরা অবাক ওর আবৃত্তি শুনে। নাটকেও ওর নেশা আছে খুব, পরের বিপদে ছোটে। পাড়ার তিন্নি বাংলায় নাকি 30 পেয়েছে মোটে। কিন্তু মেয়েটা খেলাধুলোতে 10খানা গ্রামে নামে। সত্যি বলতে তুমিও বলবে, ওরা নয় কেউ দামি। চাই যে অনেক ইঞ্জিনিয়ার, চাই আরও ডাক্তার, পাশাপাশি চাই শিল্পী, খেলুড়ে, স্নেহময়ী সিস্টার। কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলে আজ দেশটা গড়তে ওরও হাতে দেখো কত দরকারি কাজ। পরের দুঃখে কাতর যে মেয়ে মুক্তি করেছে কালো, কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো? অভাবের টানে কলেজ পড়েনি, ছোট দরমার বাড়ি, তবুও ছেলেটা বাবা মাকে দেখে, ভাড়াতে চালায় গাড়ি। তাই বলছি কি, শুধু নম্বরে হয় নাকি মাপকাঠি? ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই, মানুষ চাইছি খাঁটি। ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই, মানুষ চাইছি খাঁটি। সকলকে অনেক ধন্যবাদ। অসাধারণ, অসাধারণ কবিতা, এবং ততই অসাধারণভাবে স্যার আপনি সেটাকে আবৃত্তি করে শোনালেন। অসংখ্য ধন্যবাদ। আমরা জানি যে ঊনবিংশ শতাব্দীতে নবজাগরণের সময় অন্যতম নবজাগরণের যিনি কাণ্ডারি ছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আজ আমরা তার সম্পর্কে অনেক জানা অজানা তথ্য জানব অধ্যাপিকা ডক্টর আলেফিয়া তুন্ডাওয়ালার কাছ থেকে। ম্যাম, আপনি আপনার বক্তব্য শুরু করুন মাইক্রোফোন অন করে। হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? আচ্ছা, নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। আমার বক্তব্য শুরু করার আগে I would like to convey my very warm gratitude for allowing me this opportunity. আমি গ্রুপকে খুব ডিলিজেন্টলি ফলো করে উঠতে পারি না, তা সত্ত্বেও আপনারা আমাকে মনে রেখেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আই এম রিয়েলি অনার্ড। আমি আমার বক্তব্য বাংলায় রাখার চেষ্টা করছি, কিন্তু আমার বাংলা তো খুব স্পষ্ট নয়, তার ফলে আমি একটু একটু ইংরেজি মিশিয়ে বলবো, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।
আজকে আমরা মিলিত হয়েছি এই ভার্চুয়াল প্ল্যাটফর্মে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী উপলক্ষে। বছরের পর বছর আমরা তার জন্মবার্ষিকী পালন করি, তার মূর্তিকে মালা দিয়ে কিছু ফ্যামিলিয়ার লাইন্স তার সম্বন্ধে বলে আমরা আমাদের সম্মান জানানোর চেষ্টা করি। আমরা সবাই জানি যে বিদ্যাসাগরের আমরা সবাই চিনি বিদ্যাসাগরকে হিন্দু সমাজ সংস্কারক হিসেবে। আমরা চিনি তাকে তার যে কন্ট্রিবিউশন টু দ্য ফিল্ড অফ এডুকেশন, তাকে চিনি আমরা গ্রামারিয়ান, ডিসিপ্লিনারিয়ান হিসেবে, একজন লিটারারি জিনিয়াস হিসেবে। কিন্তু তার ব্যক্তিত্বের মধ্যে যে কন্ট্রাডিকশন ছিল, তার ব্যক্তিত্বের কিছু পারস্পরিক বিরোধী যে এলিমেন্টস, সেটা নিয়ে আমরা আজকে একটু ফোকাস করার চেষ্টা করব। The fact that he was compassionate, yet at the same time stubborn. He was radical, yet conservative, rational, yet curiously sentimental. এই কন্ট্রাডিকশন হচ্ছে তার ব্যক্তিত্বের খুব আকর্ষণীয় দিক, which makes his personality extremely fascinating, যেটাকে অনেক সময় ইগনোর করা হয়। এইটার উপরে আজকে আমি আলোকপাত করার চেষ্টা করব আমার সীমিত ক্যাপাসিটি। বিদ্যাসাগরকে আমরা সবাই চিনি সেই যে টেক্সট বুক, ছোটবেলায় টেক্সট বুক একটা ইমেজ আমাদেরকে দেওয়া হয়েছে, that he was the one because of whom the Widow Remarriage Act was enacted in 1856. কিন্তু এটা থেকেও খুব বড় একটা অ্যাচিভমেন্ট 1855-এ তিনি অ্যাকমপ্লিশ করেছিলেন, যেটা আমরা অনেক সময় ভুলে যাই, বা খুব একটা ইম্পর্টেন্স যেটাকে আমরা দিই না। সেটা হচ্ছে যে তার বর্ণ পরিচয়, ইট ওয়াজ পাবলিশড ইন 1855, এবং হাজার হাজার কপিজ তিনি বিক্রি করতে পেরেছিলেন। একটা এস্টিমেট আছে যে during his lifetime millions of, at least 3 million copies were published and sold. বিদ্যাসাগরের বক্তব্য ছিল that the language of the people should be the language of books. If the language of the books is different from the language in which people converse, it is a betrayal to the people. এই যে তার বক্তব্য, মানে যে তার বক্তব্য ছিল যে ভাষায়, যেটা সাধারণ মানুষের ভাষা, সেটাই হবে বইয়ের ভাষা। এই যে বক্তব্য তার, this led to the democratization of knowledge. According to Brian Hatcher, যিনি বিদ্যাসাগরের
খুব বিখ্যাত বায়োগ্রাফার, তার অনুসারে এই যে বিদ্যাসাগরের বক্তব্য ছিল, it led to a democratic turn in knowledge itself. knowledge কে democratize করা হলো। এই মানে যেটা যেটা অনেক সময় মানে হ্যাচার এটাও বলেন যে উইডো রিম্যারেজ অ্যাক্ট থেকেও বেশি গুরুত্বপূর্ণ এটা ছিল। বিকজ অফ দিস a modern Bengali speaking public was created, which was even more important. কারণ reading would lead to enlightenment. শুধু একটা আইন পাস করলে হবে না, একটা রিডিং পাবলিক ক্রিয়েট করতে হবে, which would eventually lead to enlightenment. And Vidyasagar was could do that very efficaciously. তারপরে সেই সময় আমরা সবাই জানি in the 1850s যে বাংলার যে টেক্সট বুক, স্কুল টেক্সট বুক মার্কেট ছিল, মার্কেটের ওপরে মিশনারিজ এবং ব্রিটিশ যারা অফিসিয়ালস বা ইউরোপিয়ান পাবলিশার্স প্রকাশকদের আধিপত্য ছিল। এদের সঙ্গে এদের কে প্রতিরোধ জানানোর জন্য বিদ্যাসাগর শুরু করলেন নিজে টেক্সট বুক লেখার কাজটি। প্রচুর টেক্সট বুকস ফর চিলড্রেন তিনি লিখে সেটাকে খুব অল্প দামে বিক্রি করা হতো, যাতে গরিব শিশুরাও এই বইগুলোকে অ্যাভেল করতে পারে। এইটা নিয়ে যখন একজন ব্রিটিশ অফিসিয়াল তার উপহাস করলেন, তাতে বিদ্যাসাগরের বক্তব্য ছিল বা রিপ্লাই ছিল দ্যাট এই যে উনি মানে কি বলবো, মানে বিদ্যাসাগরের রিপ্লাই ছিল যে আমার জন্য লাভ ইজ নট মানি, প্রফিট ইজ নট মানি। টাকা আমার জন্য কোনো মূল্য রাখে না, আমার জন্য লাভ হচ্ছে প্রতিটি সেই শিশু যে লেখাপড়া শিখবে। So once again, a very, very important, fascinating aspect of his personality, যেটা কে আমরা বলবো that gradually and steadily he emerged as a knowledge politician. বেনেডিক্ট অ্যান্ডারসনের আগে বিদ্যাসাগর বুঝতে পেরেছিলেন that to control textbooks is to control the imagination of the nation itself. এইটা হচ্ছে তার পার্সোনালিটির আর একটা গুরুত্বপূর্ণ দিক, কন্ট্রাডিক্টরি। তারপরে নেক্সট হচ্ছে যে আমরা সবাই জানি দ্যাট 1856 সালে উইডো রিম্যারেজ অ্যাক্ট ওয়াজ পাসড, কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই তার একটা খুব গুরুত্বপূর্ণ ট্র্যাক্ট ছিল বহু বিবাহ, which was written in 1840, যেখানে তিনি বলেছিলেন যে একজন স্ত্রী থাকাকালীন যদি কোনো পুরুষ আরেকবার বিবাহ করে, that is showing utter disrespect to the woman. মানে এটাকে ক্রুয়েলটি বলেছিলেন তিনি, এটা খুব নিষ্ঠুরতা যদি সেটা হয়। তো এই বক্তব্য তিনি রেখেছিলেন শুধু রেশনাল যুক্তি দিয়ে নয়, একটা নৈতিক ক্ষোভ প্রকাশ করেছিলেন। তানিকা সরকারের বক্তব্য আছে যে
by doing this, by focusing on the emotional side of the problem, বিদ্যাসাগর পেরেছিলেন অর্থোডক্স বেঙ্গলি সোসাইটিকে আনসেটেল করতে even more than what Raja Ram Mohan Roy could do with his rationalism. So বিদ্যাসাগরের এই যে ইমোশনাল দিক, ইমোশনালি তিনি মহিলাদের সমস্যাকে বোঝার চেষ্টা করেছিলেন এবং সমাধান খোঁজার চেষ্টা করেছিলেন, that could unsettle the orthodox Bengali society more than what Raja Ram Mohan Roy could do with his rationalism. কিন্তু তার এই যে প্রয়াস কমপ্লিট ছিল না, কিছু লিমিটেশনস রয়ে গেছে। ফর এক্সাম্পল, he spoke of widow remarriage, he spoke of polygamy, কিন্তু বাল বিবাহ এটার এগেইনস্টে তিনি কিছু এইটাকে তিনি ইগনোর করলেন, এটার এগেইনস্টে তিনি কিছু বলেননি। অ্যাট দ্য সেম টাইম মহিলারা যে সম্পত্তিতে সমান উত্তরাধিকার পাবে, উত্তরাধিকারের পাওয়ার দরকার, এটা নিয়েও উনি কিছু বলেননি, যার জন্য সুমিত সরকার বলেন that his reforms were limited. Nonetheless, these were very important reforms. আমরা সবাই মানে একটা অন্য সমাজে আজকে বসবাস করতে পারছি, primarily because of Vidyasagar initiating these reforms. আর একটা দিক হচ্ছে দৈনন্দিন তার জীবনে তার কিছু এক্সেন্ট্রিসিটিস, ছোট ছোট ঘটনাগুলি যেটা আমরা অনেক সময় ভুলে যাই, মনে রাখতে হয় about him, that আমরা জানি না আমরা সবাই শুনেছি কিনা, he had this very eccentric habit of carrying coins, খোলা কয়েন ক্যারি করতেন তার পকেটে, এবং তার বক্তব্য ছিল যে মানে যদি তিনি বাড়ি ফিরতেন with these coins back in his pocket, তার মনে হতো যে মানবতা বিরোধী কিছু করা হলো। So it was so important, মানে এটা মানে তার eccentric behavior এর একটা দিক, to carry coins in his pocket. এবং একবার তো এমনও হয়েছে যে তিনি তার টোটাল স্যালারি একজন স্ট্রেঞ্জারকে হেল্প করার জন্য দিয়ে দিলেন। Then very next day he had to borrow, তার নিজের সংসার চালানোর জন্য তাকে বড় করতে হলো। অনেক এটাকে ক্রিটিসাইজ করে বলে অনেক স্কলাররা that this was just too much, মানে এটা খুব এক্সট্রিম হয়ে গেল। কিন্তু বিদ্যাসাগর তো যা ছিলেনই। He had a very simple lifestyle, খালি পা হাঁটতেন, খালি পায়ে চিতপুর রোডে হাঁটাটাকে অনেক সময় দেখা যেত ধুতি চাদর এগুলো দিয়ে। He would never dress like an intellectual. He would always wear simple clothes and carry an umbrella in his hand. তাকে খালি পায়ে দেখে যখন আবার পরিহাস করা হলো, তার উত্তরে তিনি বললেন that my clothes cost only a few rupees, but my knowledge is priceless. If you want my wisdom, then come to me. If you want clothes, go to the tailor. So this was Vidyasagar. খুব মানে অনেক কিছু তার পার্সোনালিটির মধ্যে আমরা পাই যেটা আমাদের জন্য খুব অনুসরণ মূল্য। এটাও আমাদের মনে রাখতে হবে যে বিদ্যাসাগর একজন কলোনিয়াল ফাংশনারি ছিলেন। He was principal of the Sanskrit College and also the inspector of
schools under the company. তো যখন he was the principal of Sanskrit College, একটা প্রচেষ্টা করা হলো to convert the Sanskrit College into a factory for producing pandits. তখন বিদ্যাসাগর এটাকে বিরোধ জানিয়ে বললেন যে না, এখানে সায়েন্সেস এবং ম্যাথমেটিক্সকে গুরুত্ব দেওয়া হবে। তার বক্তব্যকে যখন ওভাররুল করা হলো, he resigned, he left his job. As principal, he also opposed the rule that only Brahmins and some twice-born castes would be admitted to Sanskrit College. তার বক্তব্য ছিল যে if this college, if the name of this college is Sanskrit College, it should be for all Hindus. If you want to allow only Brahmins to seek admission to this college, then you will have to change the name of the college to Brahman College. So এই সব মানে ওনার বক্তব্য ছিল, যার ফলে তার চাকরিটা চলে গেল। But he was adamant. He remained very rigidly committed in his principles. He left his job, but he did not give up hope. এটাও খুব একটা important facet of his personality. He মানে কিভাবে colonial modernity কে তিনি ইউজ করেছেন, অথচ colonial modernity সামনে কোনোদিন সারেন্ডার করেননি। So his modernity was not derivative. It was very hybrid, contested modernity. একদিকে সে নিজে colonial modernity কে ব্যবহার করছেন যখন প্রয়োজন হচ্ছে, কারণ আমরা সবাই জানি যে তার যে রিফর্মস ছিল সেগুলোকে পসিবল করার একটা কারণ ছিল that his reforms appealed the colonial masters, কারণ তাদের যে এজেন্ডা ছিল to civilize the Indian people. এই এজেন্ডার সাথে তার রিফর্মস গুলো খুব ইজিলি যুক্ত করা সম্ভব ছিল বলে তার রিফর্মস সফল হয়েছে। So he used colonial modernity where it was necessary, but at the same time he never mended his own habits or never surrendered before the colonial Raj. আর একটা ইম্পর্টেন্ট তার পার্সোনালিটির দিক হচ্ছে that he was very generous, extremely generous. তার সমস্ত কিছু দিয়ে সে অন্যদের হেল্প করার চেষ্টা করবে। যখন 1860s যে ফ্যামিন হয়েছিল ইন বেঙ্গল, খালি পায়ে হেঁটে হেঁটে মিল মিল উনি যেতেন অনেক দূর, সবাইকে গ্রেনস এবং টাকা ডিস্ট্রিবিউট করার জন্য। লুকিয়ে লুকিয়ে হি উড হেল্প পুয়ার চিলড্রেন, পুয়ার স্টুডেন্টস, মহিলাদের, যাদের কোনো প্রয়োজন আছে তাদেরকে লুকিয়ে লুকিয়ে, হি নেভার মানে কোনোদিন প্রকাশ করেননি তার এই জেনারেস দিককে। তার চ্যারিটিকে কোনোদিন ডিসক্লোজ করা হয়নি, তার চ্যারিটির কোনো হিসেব রাখা হয়নি। এটার জন্য তাকে অনেক শুনতে হয়েছে দ্যাট এটা খুব টু মাচ হয়ে যাচ্ছে। এটার ফলে তার লাস্ট মানে জীবনের লাস্ট কিছু দিনে হি হ্যাড টু কাইন্ড অফ লিভ ইন অ্যাবজেক্ট পেনিউরি।
তার ফাইন্যান্সিয়াল মানে সমস্ত কিছু তিনি দিয়ে দিলেন টু হেল্প আদার্স, বাট লেফট নাথিং ফর হিমসেলফ। সো ন্যাচারালি তার জীবনের লাস্ট কিছু বছর he had to spend in absolute abject poverty. He withdrew from society. খুব একা, লোনলি হয়ে গেছিলেন। তো অনেকজন বলে যে দিস ইজ দ্য কস্ট দ্যাট হি হ্যাড টু পে ফর রিফর্মস। কিন্তু তিনি দেখিয়ে দিয়েছেন যে রিফর্মস ইজ নট চেঞ্জিং লজ, রিফর্মস মিনস ট্রান্সফর্মিং লাইভস। এটা তিনি প্রমাণ করলেন তার নিজের জীবন দিয়ে। পরিবর্তন করতে হবে শুধু আইন নয়, পরিবর্তন করতে হবে জীবন, ট্রান্সফর্মিং লাইভস। প্র্যাকটিক্যালি সেটাকে তিনি ইলাস্ট্রেট করলেন বাই হিজ জেনারসিটি। তার খুব ক্লোজ রিলেশন ছিল উইথ মাইকেল মধুসূদন দত্ত, এবং যখন মধুসূদন ওয়াজ ইন ফ্রান্স, সেখান থেকে তিনি লিখলেন যে ইফ দেয়ার বি এনি গড অন আর্থ ইট ইজ বিদ্যাসাগর। এইটা হচ্ছে খুব সংক্ষেপে কিছু বিদ্যাসাগরের contradictory, very radical, at the same time conservative facets of his personality. আজকের দিনে যখন আমরা ওনাকে স্মরণ করছি, আমরা শুধু ওনাকে একজন সেন্ট রিফর্মার হিসেবে করব না, we will pay our tribute to this contradictory facet of his personality that made him what he was. Thank you. অসংখ্য ধন্যবাদ ম্যাম। আপনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে যে তথ্য পরিবেশন করলেন তা খুবই স্বল্পসংখ্যক পরিসরে আলোচিত হয়। আপনাকে ধন্যবাদ। আচ্ছা, শ্রোতৃমণ্ডলীর কাছে আমার একটি অনুরোধ রয়েছে যে আপনারা এই অনুষ্ঠানটি শেষ পর্যন্ত শুনবেন প্লিজ, কারণ যারা এখানে অংশগ্রহণ করছেন তাদের অনেক দিনের একটি প্রস্তুতি রয়েছে, সুতরাং আমরা প্রত্যেকে সকলে তাদের উৎসাহিত করব। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। এখন আমি মঞ্চে আহ্বান জানাবো আমাদের আজ এই অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক সঞ্জয় কর মহাশয়কে। স্যার, আপনি আপনার বক্তব্য রাখুন। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আজ আমরা এখানে মিলিত হয়েছি অল বেঙ্গল ব্লাইন্ড টিচার্স অ্যাসোসিয়েশনের সাংস্কৃতিক বিভাগের পক্ষ থেকে একটি আলোচনা চক্রে, যার বিষয় এই সেপ্টেম্বর মাসে দুই মহাপুরুষ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে শ্রদ্ধা জানাতে। তো প্রথমে বলি, এই যে সেপ্টেম্বর মাসটা কিন্তু শিক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আপনারা খেয়াল করে দেখুন, 5ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, যার জন্মদিনটি আমাদের দেশে শিক্ষক দিবস হিসেবে পালিত হয়, এবং 26শে সেপ্টেম্বর নবজাগরণের অগ্রদূত পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন, যার শিক্ষাক্ষেত্রে এবং সমাজ সংস্কারক হিসেবে ভূমিকা আমরা সকলেই জানি। এছাড়াও আরেকটি তারিখ আছে 8ই সেপ্টেম্বর, যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস, সেটাও কিন্তু শিক্ষার সাথেই জড়িত। ফলে 3টে তারিখ খুব গুরুত্বপূর্ণ সেপ্টেম্বর মাসে, এবং সেপ্টেম্বর মাস শিক্ষার সঙ্গে তার একটা ওতপ্রোত যোগ আছে। যাই হোক, এটা মনে হলো। আর প্রথমে আমি সায়ন্তনের বক্তব্যের সূত্র ধরে দু একটি কথা বলবো। আসলে আমাকে তো দুটো বিষয়ে সেই কিছুটা করে বলা বা খানিকটা সামাপ করার মতো। তো সায়ন্তনের বক্তব্যের দুটো তিনটে দিক
আমার মনে হয়েছে কিছু সেই বিষয়টি আপনাদের সামনে রাখছি। প্রথমত সায়ন্তন যেটা বলেছে যে আমাদের প্রত্যেকের প্রয়োজন অনুযায়ী কিন্তু শিক্ষককে তাকে শিক্ষাদান করতে হবে, তার প্রয়োজন, তার অবস্থা বিবেচনা করে। এই জন্যই তো বলা হয় যে শিক্ষক হচ্ছেন ফ্রেন্ড, ফিলোসফার এন্ড গাইড। শিক্ষক হবেন প্রকৃত বন্ধু। বন্ধু বন্ধুর কাছে সমস্ত কিছু শেয়ার করে। আমরা তো অন্য বন্ধুদের কাছে আমাদের সুখ দুঃখ, যন্ত্রণা, ভালো লাগা, মন্দ লাগা শেয়ার করি। একজন ছাত্রছাত্রী এবং শিক্ষক যথার্থ বন্ধু যদি না হন, তাহলে কিন্তু সে তার সমস্যার কথা বলবে না। এবং এই সমস্যার কথা যদি না বলে, তাহলে অবস্থানটা আমি বুঝবো কি করে? সেই কারণেই কিন্তু ছাত্র শিক্ষকের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হওয়া বাঞ্ছনীয়, যাতে সে নিজেকে এক্সপ্রেস করতে পারে আমাদের কাছে, মাস্টারমশাইয়ের কাছে, যাতে আমরা তাকে তার অবস্থান সঠিকভাবে বুঝতে পারি, উপলব্ধি করতে পারি। তবেই তো আমি তাকে তার প্রয়োজন অনুযায়ী শিক্ষাদান করতে পারবো। এবং বর্তমানে একটা জিনিস লক্ষ্য করবেন, ইদানিং কালে যেটা দেখা যাচ্ছে, বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আত্মহত্যার প্রবণতা বাড়ছে। এর থেকে পরিষ্কার যে আমরা ছাত্রছাত্রীদের মনের খবর রাখছি না। ছাত্রছাত্রীরা কিন্তু আমাদের বন্ধু বলে মনে করছে না, সেই কারণেই এই সমস্যা হচ্ছে। ফলে যদি বন্ধু বলে মনে না করে, তাহলে কিন্তু শিক্ষকের ওই যে সমাজ গঠনে শিক্ষকের যে ভূমিকা, এই ভূমিকা কিন্তু পালন করা সম্ভব হবে না। সে দায়িত্ব আমাদের, সেই পরিবেশ আমাদের তৈরি করতে হবে। এইটা আমার বক্তব্যের পরিপ্রেক্ষিতে মনে হয়েছে। আরেকটা বিষয় সায়ন্তন যেটা বলেছে যে যে শিক্ষকরা রাজনীতির শিকার, যেটা উদাহরণ দিয়েছে প্রাচীনকালে, এটা তো আমরা স্বাধীনোত্তর ভারতবর্ষে দেখছি। যখনই যে দল ক্ষমতা এসেছে, তারা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণের চেষ্টা করেছে, এবং এটা এখনো হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের যে স্বাধিকার, স্বায়ত্ত শাসনের যে কথা বলা হচ্ছে, সেটা কথার কথাই রয়ে গেছে। প্রত্যেকটি দল তাদের মতাদর্শ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানকে পরিচালিত করার চেষ্টা করে, এবং তার শিকার হচ্ছে আমরা। এটা কিন্তু শিক্ষাদানের পক্ষে অন্তরায়। যথার্থ যে শিক্ষার পরিবেশ, সেই পরিবেশেই কিন্তু আমাদের অটোনমি দরকার, স্বাধীনতা দরকার। তা না হলে সমাজ গঠনের যে ভূমিকা, সেটা পালন করা সম্ভব হবে না। এটা আমরা সবসময় দেখছি, এই ঘটনা ঘটছে। আর রবীন্দ্রনাথের যে শিক্ষার কথা সায়ন্তন বলেছে, প্রকৃতির মধ্য থেকে শিক্ষা লাভ। রবীন্দ্রনাথ তো সত্যি কথা বলতে আমরা তো জানি যে প্রাতিষ্ঠানিক শিক্ষা, সেটা তিনি সমর্থন করেননি, নিজেও কখনো নেননি, এবং এটা তিনি সমর্থন করতেন না। এবং তিনি প্রকৃতির কোলে উন্মুক্ত পরিবেশে শিক্ষা লাভের কথা বলেছেন, এবং তার শান্তিনিকেতনে সেটা তিনি করেওছেন। যদিও বর্তমানে সেই ব্যবস্থায় ফিরে যাওয়া আদৌ সম্ভব কিনা, সেটা আলোচনার বিষয়। এবং এই যে কর্মমুখী শিক্ষার কথা যেটা বলা হচ্ছে, যে শ্রীনিকেতনের কথা বলা হলো, আসলে শিক্ষা তো শুধু জ্ঞান অর্জন নয়। শিক্ষার মধ্য দিয়ে যেমন আমরা যথার্থ মানুষ হব, তেমনি আমাদের জীবন জীবিকার প্রশ্নটিকে তো পুরোপুরি উপেক্ষা করা যায় না। আমি পড়াশোনা করলাম, প্রচুর জ্ঞান লাভ করলাম, সৎ গুণাবলীর অধিকারী হলাম, কিন্তু আমি যদি উপার্জনক্ষম না হই, তাহলে আমার ভবিষ্যৎ আমি চালাবো কি করে? ফলে কর্মমুখী শিক্ষার কথা এই জন্যই বলা হচ্ছে, যে যাতে আমরা নিজের পায়ে দাঁড়াতে পারি। এই জন্যই বৃত্তিমূলক শিক্ষা, কর্মমুখী শিক্ষা। এবং এখন আপনারা দেখবেন যে ন্যাশনাল এডুকেশন পলিসিতে এই কর্মমুখী শিক্ষার উপরে কিন্তু জোর দেওয়া হচ্ছে। আর প্রযুক্তির কথা যেটা আসছে, এআই ইত্যাদি, শিক্ষক ছাত্রের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্য দিয়ে কিন্তু শিক্ষার যথার্থ বিকাশ সম্ভব, কোনো প্রযুক্তি দিয়ে নয়। প্রযুক্তির সাহায্য আমাদের নিতেই হবে, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে আমাদের তার সাহায্য নিতেই হবে জ্ঞানার্জনের জন্য। বা এই যে অডিও বুকের কথা, অডিও বুক, সেটাও তো সেই প্রযুক্তির সাহায্যই আমরা নিচ্ছি। এবং আমরা যারা দৃষ্টিহীন, বিশেষ করে, তাদের তো প্রযুক্তির সাহায্য নিতেই হবে। কিন্তু তার মানে এটা নয় যে মানে শিক্ষকের ভূমিকা লুপ্ত হয়ে যাবে। শিক্ষকের ভূমিকা যদি লুপ্ত হয়, তাহলে মানুষ যন্ত্রে পরিণত হবে, মানুষ আর মানুষ থাকবে না। কিছু জ্ঞান লাভ করতে পারবে তোতা কাহিনীর মতো, কিছু জ্ঞান লাভ আমরা করতে পারবো, হয়তো কিছু তথ্য আমাদের মধ্যে আসবে, আমাদের কিছু মুখস্থ করলাম, কিছু জিনিস জানলাম,
কিন্তু প্রকৃত অর্থেই মানুষের মধ্যে যে মূল্যবোধ, সততা, নিষ্ঠা, কর্তব্যপরায়ণতা সেইটা কিন্তু আসবে না। ফলে যতদিন মানব সভ্যতা থাকবে শিক্ষকের ভূমিকা কিন্তু হ্রাস পাবে না। কিন্তু প্রযুক্তির সাহায্য আমাদের নিতে হবে, জ্ঞান লাভের জন্যই প্রযুক্তির সহযোগিতা প্রয়োজন। আর যেটা আলিফিয়া ম্যাডাম বলেছেন, মানে ওনার কতগুলো জিনিস আমার খুব ভালো লেগেছে। যেটা উনি বলছেন যে আমরা তো বিধবা বিবাহ প্রচলনের কথা বলি, এবং বিধবা বিবাহ তার একটি বড় কাজ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাজ সংস্কারক হিসেবে। এখন কিন্তু তার থেকেও বড় কাজ হচ্ছে তার এই যে শিক্ষাক্ষেত্রে তার যে ভূমিকা, বর্ণ পরিচয় রচনার কথা ম্যাম বলেছেন। এখন এই বর্ণ পরিচয় এমন একটি গ্রন্থ, ভাষা শিক্ষার এমন গ্রন্থ, শিশুদের উপযোগী এমন গ্রন্থ কিন্তু সত্যি পৃথিবীতে বিরল। এবং স্বামী বিবেকানন্দ একটা কথা বলছেন যে বর্ণ পরিচয়ের মধ্য দিয়ে শিশুর মানসিকতা উপলব্ধি করে বিদ্যাসাগর পাকা শিক্ষকের কাজ করেছেন। এবং যেটা আলিবিয়াদি বলছেন যে মানুষের ভাষাই হবে বইয়ের ভাষা। মানুষের ভাষা যদি বইয়ের ভাষা না হয় তাহলে মানুষ তাতে তো স্বাচ্ছন্দ্য বোধ করবে না। এবং যেটা ম্যাডাম বলছেন যে এই বর্ণ পরিচয় বা তার এইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই বিধবা বিবাহ প্রচলনের যে আইন পাশ করানো তার তুলনায়। এটা ঠিকই, কারণ বিদ্যাসাগর তো মানে তখন নারীদের অবস্থা কি ছিল? প্রথমত অল্প বয়সে বিয়ে হতো, তারপর তারা বিধবা হতো। আমরা কৌলিন্য প্রথা জানি, সত্যেন্দ্রনাথের কবিতায় পড়েছি, ঈশ্বর গুপ্তের কবিতায় আমরা পড়েছি। এবং তাদের বৈধব্য যন্ত্রণা ভোগ করতে হতো। পুরুষের বহু বিবাহ, সেখানেও সেই সতীন সমস্যা সেটা ছিল, অল্প বয়সে বিবাহ হয়ে যাওয়া সমস্যা ছিল। এই সমস্যার সমাধানের মূল কিন্তু অশিক্ষা, এটা বিদ্যাসাগর বুঝেছিলেন। মানুষকে শিক্ষিত করে তুলতে পারলে, মানুষ যদি তার চেতনার মানোন্নয়ন করা যায়, তবেই কিন্তু এই যে সমস্যা, অর্থাৎ এই যে মানে ধর্মের নামে, শাস্ত্রের নামে যে প্রথাগুলি সমাজে চালাবার চেষ্টা হচ্ছে, সেখান থেকে মুক্তি পাওয়া সম্ভব। সেজন্য ঠিকই যে বর্ণ পরিচয় বা শিক্ষা বিস্তারে তার যে ভূমিকা, সেটা কিন্তু মানে কি বলবো, সেই কাজটি কিন্তু সবার উপরে, যেটা অলিভিয়াদিও বলছেন, যে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ শিক্ষাই পারে, এবং নারী শিক্ষার প্রসারের মধ্য দিয়ে নারীর মনের মধ্যে ভালো মন্দের বোধ জাগ্রত করা, তার মধ্যে চেতনার উন্মেষ ঘটানো, এবং নারী যাতে বুঝতে পারে যে সে, যেমন আমি উদাহরণ দিচ্ছি যে বিধবা বিবাহ প্রচলনের সময় কিন্তু শাস্ত্র থেকেই যুক্তি তুলে নিয়ে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু বিধবা বিবাহ যে শাস্ত্রসম্মত এইটা প্রমাণ করেছেন। এবং কিছু রক্ষণশীল সমাজের যারা সমাজপতি, তারা এর বিরোধিতা করেছেন, কিন্তু সাধারণ যে মানুষ, মানে প্রান্তিক মানুষের সমর্থন কিন্তু তিনি পেয়েছিলেন। আমি ছোট্ট একটা ঘটনা বলছি। যখন এই বিধবা বিবাহ নিয়ে আন্দোলন হচ্ছে, মানে প্রচলন নিয়ে, সেই সময় শুধু পণ্ডিতে পণ্ডিতে তর্ক নয়, হাটে বাজারে এটা নিয়ে আলোচনা হচ্ছে। এমনকি শান্তিপুরের তাঁতিরা, তারা বিদ্যাসাগরের নামে শাড়ি তৈরি করতে শুরু করলেন, মানে বিদ্যাসাগর পেড়ে শাড়ি। এবং সেইখানে শাড়ির পাড়ে একটা গান লেখা থাকতো। গানটি হচ্ছে, সুখে থাক বিদ্যাসাগর চিরজীবী হয়ে, সদরে করেছে রিপোর্ট বিধবাদের হবে বিয়ে। মানে এটাও তো একটা প্রচার। এই শাড়ির মধ্য দিয়ে কিন্তু মহিলাদের মধ্যে একটা, মানে কি বলবো, উন্মাদনা তৈরি করা বা তাদের মধ্যে একটা চেতনার বিকাশ ঘটানো, সেটা কিন্তু সেই তাঁতিরা করেছেন। বিদ্যাসাগরের যে ইচ্ছা, তাকে এগিয়ে নিয়ে যাওয়া। তাহলে এটাও তো এই যে ধরুন এই যে গানটি, যদি নারীরা শিক্ষিত না হয়, তার শাড়ির পাড়ে কি লেখা আছে তারা তো পড়তে পারবে না। তাহলে এইভাবেই তিনি বুঝেছিলেন যে শিক্ষার মধ্য দিয়েই সমাজের যে কুসংস্কার, শাস্ত্রের নামে যে ভ্রান্ত ধ্যান ধারণা, সেগুলো কিন্তু উৎপাটন করা সম্ভব। সেজন্য তিনি শিক্ষার উপরে জোর দিয়েছেন। সেজন্যই, এবং আমরা জানি যে বিদ্যাসাগর যখন আবির্ভূত, তিনি আধুনিক বাংলা গদ্যের জনক, যেটা আমাদের পল্লববাবু স্বাগত ভাষণে বলেছেন। এবং
বাংলা গদ্যের শৈশব অবস্থা থেকে তিনি বাংলা গদ্যকে আহ, সংস্কার করছেন, তাকে একটা জায়গায় নিয়ে যাচ্ছেন। এবং আমরা এটাও দেখেছি যে শিক্ষার সমস্ত ক্ষেত্রেই কিন্তু বিদ্যাসাগরের অবদান, মানে শিক্ষার যে পরিকাঠামোগত দিক, মানে তখন তো কিছুই ছিল না, স্কুল তৈরি করা, পাঠ্যপুস্তক রচনা করা, এবং এই যে স্কুল টিচারদের যে প্রশিক্ষণ, এখন যেটা আমরা ট্রেনিং বলি, বিএড ইত্যাদি, সেগুলোর কথা তিনি ভেবেছেন, এবং স্কুল পরিদর্শন, সমস্ত দিকেই কিন্তু তিনি নজর দিয়েছিলেন। ফলে একজন শিক্ষাবিদ হিসেবে কিন্তু শিক্ষার সমস্ত ক্ষেত্রে, পরিকাঠামোগত ক্ষেত্রে, ভাষাকে অর্থাৎ বাংলা গদ্যকে একটা জায়গায় নিয়ে যাওয়া, সেক্ষেত্রে তার যে ভূমিকা, সে ভূমিকা কিন্তু স্মরণীয়। এবং কিছুদিন আগে, আমি এটা বিতর্ক করার জন্য বলছি না, একটা লেখা পড়েছিলাম যে ডক্টর রাধাকৃষ্ণনের জন্মদিন 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস না হয়ে বিদ্যাসাগরের জন্মদিনকে শিক্ষক দিবস হিসেবে পালন করা উচিত, মানে এরকম একটা দাবি উঠেছিল। আমি একটি আর্টিকেলে পড়েছিলাম। আমি এর বিতর্কে কিন্তু যাচ্ছি না, শুধু এইটুকু বলতে চাই যে এই যে দাবি, এই দাবির পেছনে কারণ কি? শিক্ষাক্ষেত্রে বিদ্যাসাগরের যে অবদান। এবং বিদ্যাসাগরের মানে আমরা যেটা দেখলাম যে সংস্কৃত কলেজের কথা যেটা পালিভা দিয়ে বললেন, যে সংস্কৃত কলেজেও শুধু সংস্কৃত নয়, তার সাথে গণিত এবং বিজ্ঞান পড়াতে হবে। অর্থাৎ গণিত এবং বিজ্ঞানও কিন্তু সংস্কৃতের সঙ্গে সঙ্গে পড়াতে হবে, এবং সংস্কৃত কলেজে সমস্ত ছাত্র, মানে সমস্ত হিন্দু যে ছাত্র যারা শিক্ষার্থী, তাদেরকে সুযোগ দিতে হবে, এ দাবি তিনি করেছিলেন। অর্থাৎ সবার জন্য শিক্ষা, যে কথাটা আমরা এখন বলি এডুকেশন ফর অল, সেই সবার জন্য শিক্ষার কথা কিন্তু তিনি বলেছেন। তার একটাই লক্ষ্য যে যদি জাতি শিক্ষিত হয়, মানুষ যদি শিক্ষিত হয়, মানুষের যদি চেতনার মান উন্নয়ন হয়, তাহলে এই সমাজের যে কুসংস্কার, অন্ধতা, ভ্রান্ত ধারণা, শাস্ত্রের নাম দিয়ে যা চালানো হচ্ছে, সেগুলো কিন্তু সমাজ থেকে মানুষই কিন্তু তুলে দিতে সক্ষম হবে। এইটা তিনি বুঝেছিলেন বলেই কিন্তু শিক্ষার উপরে এতখানি জোর তিনি দিয়েছিলেন। তো আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু দুটো কথা বলবো। সেটা হচ্ছে, প্রথমে বলবো যে আমাকে আজকে এইরকম একটি অনুষ্ঠানে যে সভাপতি হিসাবে সাংস্কৃতিক বিভাগ বিবেচনা করেছেন এবং সেই আসন যে দিয়েছেন, তার জন্য আমি তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। আর দ্বিতীয় কথা, আজকে যে মানে অনুষ্ঠানটি এখন পর্যন্ত হলো, বিশেষ করে গয়ারাম পতির যে গান, সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি, লালটুর কবিতা, আমি মুগ্ধ হয়ে গেছি। এবং যে দুজন বক্তা, অধ্যাপক সায়ন্তন ঘোষ এবং ম্যাডাম অধ্যাপিকা অলিভিয়া টুন্ডাওয়ালা, এত চমৎকার বলেছেন, এত সুন্দর বিভিন্ন দিক তারা এখানে উত্থাপন করেছেন, আমি অন্তত ব্যক্তিগতভাবে সমৃদ্ধ হয়েছি। সেজন্য তাদেরকেও আমার তরফ থেকে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমরা আমাদের আজকের এই আলোচনা চক্রের সভাপতি মহাশয়ের বক্তব্য শুনলাম। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকেও। আর আমরা প্রত্যেকে চমৎকৃত হয়েছি আজকের এই অনুষ্ঠান এখনো পর্যন্ত যা পরিবেশিত হয়েছে। তো আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এখন যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তাদের ধন্যবাদ জ্ঞাপনের পালা। তো আজ ধন্যবাদ জ্ঞাপন করছেন আমাদের শিক্ষিকা কাকলি দাস। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। নমস্কার। আজ মহালয়ার পূর্ণ তিথিতে, পূর্ণ লগ্নে অল বেঙ্গল ব্লাইন্ড টিচার্স অ্যাসোসিয়েশনের সাংস্কৃতিক বিভাগের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপনের সময় এসেছে। প্রথমেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো আমাদের এই অনুষ্ঠানে যিনি সভাপতির পদ শুধু অলংকৃত করেছেন তাই নয়, তার বক্তব্যের মধ্যে দিয়ে আমাদের সমগ্র অনুষ্ঠানকে তিনি আলোকিত করে তুলেছেন। শ্রী সঞ্জয় কর মহাশয়কে আন্তরিকভাবে ধন্যবাদ।
এরপর ধন্যবাদ জানাবো এই অনুষ্ঠানের বিশেষ দুজন বক্তা, অধ্যাপক সায়ন্তন ঘোষ মহাশয় এবং অধ্যাপিকা আলেফিয়া টুন্ডাবালা মহাশয়াকে, যারা আমাদের এই অনুষ্ঠানের যে দুটি দিবসের যে গুরুত্বপূর্ণ দিক, সেই দুটি দিককে তুলে ধরে আমাদের আলোচনা চক্রকে সুসজ্জিত করে তুলেছিলেন। এরপর ধন্যবাদ জানাই শ্রী গয়রামপতি মহাশয়কে, যিনি তার সুকণ্ঠের মধ্য দিয়ে সুরের ধারা বয়ে এনে আমাদের অনুষ্ঠানের দুয়ার খুলে দিয়েছিলেন। এরপর ধন্যবাদ জানাবো আমাদের সাংস্কৃতিক বিভাগের অত্যন্ত দায়িত্ববান একজন সদস্য, শ্রী পল্লব হালদার মহাশয়। তিনি আজকে স্বাগত ভাষণ জানিয়ে শুধু আজকের দায়িত্ব পালন করেছেন তাই নয়, তিনি আমাদের সাংস্কৃতিক বিভাগেরও সমস্ত অনুষ্ঠান সূচির দায়িত্ব তিনি নির্দ্বিধায় পালন করে থাকেন। সেই জন্য তাকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এরপর ধন্যবাদ জানাবো যিনি অপূর্ব কবিতা পরিবেশনার মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানকে একটা অন্য মাত্রা দিয়েছেন এবং আরো সুন্দর করে তুলেছেন, শ্রী লালটু পাল মহাশয়কে। তাকেও অনেক ধন্যবাদ জানাই। এরপর ধন্যবাদ জানাই আমাদের যিনি সমাপ্তি সঙ্গীত পরিবেশন করবেন, শ্রী তন্ময় নাগ মহাশয়। তাকে আমার তরফ থেকে এবং সাংস্কৃতিক বিভাগের তরফ থেকে আগাম ধন্যবাদ জানাই। এরপরে যাকে ধন্যবাদ না জানালেই নয়, তিনি হলেন আমাদের আজকের অনুষ্ঠানের সঞ্চালিকা মহাশয়া, শ্রীমতী সায়রা খাতুন, যিনি সমগ্র অনুষ্ঠানটি সুদক্ষতার সঙ্গে সঞ্চালনা করে আমাদের এই অনুষ্ঠানকে সফল করে তুলেছেন। এবং সেই সঙ্গে ধন্যবাদ জানাবো শ্রী মোহাম্মদ আসিফুজ্জামান মহাশয়কে, যিনি কারিগরি সহায়তার মাধ্যমে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে চলেছেন। এরপরে সর্বশেষে ধন্যবাদ জানাবো সকল শ্রোতাদের, যারা এই অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের সমগ্র অনুষ্ঠানটি সম্পূর্ণ করতে আমাদের সাহায্য করেছেন এবং সফল করতে সাহায্য করেছেন। এই বলে আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে এবং শারদোৎসবের আগাম শুভেচ্ছা জানিয়ে আমি আমার ধন্যবাদ জ্ঞাপনের পালা সমাপ্ত করছি। আমি সঞ্চালনা মঞ্চ থেকে কাকলি ম্যাডাম আপনাকে ধন্যবাদ জানাই। আপনি সকলকে ধন্যবাদ জানিয়েছেন এবং আমরা একেবারে শেষে এসে উপস্থিত হয়েছি। এখন সমাপ্তি সঙ্গীতের মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠান সমাপ্ত হবে। তবে সমাপ্তি সঙ্গীত আমরা সকলে মিলে শুনবো, তারপর আমাদের আজকের সভাপতি মহাশয়ের কাছ থেকে অনুমতি নিয়ে আমরা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব। এখন সমাপ্তি সঙ্গীত পরিবেশন করবেন তন্ময় নাগ মহাশয়। আজকে আলোচনাটা শুনতে শুনতে হচ্ছে সবার যে উপস্থিতি তার একটু বোধহয় সমন্বিত হওয়া। যাই হোক, আমার সুযোগ হচ্ছে এই, আমি যেখানে চাকরি করি আচ্ছা স্যার, আপনাকে একটু জানাই, আপনার কণ্ঠস্বর একটু মানে করছে। আপনি প্লিজ এমন কোনো জায়গা থেকে বলুন যাতে পুরো পরিষ্কারভাবে শোনা যায়। নেটওয়ার্ক এখানে খুবই দুর্বল। মনে হচ্ছে কি? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, এবার শোনা যাচ্ছে। আমার স্কুলটা কিন্তু বিদ্যাসাগরের মহাশয়ের নিজের হাতে প্রতিষ্ঠিত স্কুল, 1855 সালে প্রতিষ্ঠিত। যাই হোক, খুব পরিচিত একটা গান অনেকবার উঠেছে যে দোয়ে দিল তাই বরণেরও এও সে যে
এর ভরা নদী কুলু কুলু ছোটে নিরবধি সে সুর গীতালি দেখো কালি নাচে তরুণ আগো কিশোর উঠেছে যে পূরব দীপক আরতির শত মেঘ আলে আর তাগুলেছে রক্ত আকাশ থালে সবুজ আঁচলে মুছে দেবে বলে ধরণী শ্যামলা সেজেছে যে আজ আগো কিশোর উঠেছে তাই বনে এও সে আজ আগো উঠেছে ধন্যবাদ। আমরা সমাপ্তি সঙ্গীত শুনলাম। এখন আমি সভাপতির কাছে অনুমতি নেব। স্যার, আপনি অনুমতি দিলে তাহলে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব। হ্যাঁ, ঠিক আছে। আজকের আমাদের অল বেঙ্গল ব্লাইন্ড টিচার্স অ্যাসোসিয়েশনের সাংস্কৃতিক বিভাগ যে আলোচনা চক্রের আয়োজন করেছিল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন এবং পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে সেই আলোচনা সভা পরিসমাপ্তি ঘোষণা করছি।